চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বাংলা সাহিত্যের এক বিশেষ অধ্যায়ের নাম প্রমথনাথ বিশি বা প্রণাবী। জন্ম 1901 সালের 11 জুন। গল্পকার, প্রাবন্ধিক, রসসাহিত্যিক, নাট্যকার, কবি। সাহিত্যের বিস্তীর্ণ প্রাঙ্গণে তাঁর অবাধ বিচরণ ছিল। অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। রাজ্যসভার সদস্য ছিলেন। প্রমথনাথ বিশি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে তাঁর 125তম জন্মজয়ন্তী পালিত হয়। গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বসারানন্দজি মহারাজ, পুলক নারায়ণ ধর, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, প্রমথনাথ বিশি মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সুধাংশু শেখর চক্রবর্তী, অধ্যাপক পবিত্র সরকার। স্বাগত ভাষণ প্রদান করেন তত্ত্বসারানন্দজি মহারাজ। মজার গল্পের কথা আমার মনে পড়ছে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তিনি লিখছেন যে ক্ষিতিমোহন সেন আশ্রমে নতুন অধ্যাপক হয়ে এসছেন, আর তিনি একটু কড়া ধাতের মানুষ, আর ছাত্ররা প্রথম যখন কোনো শিক্ষক ঢোকেন তাকে যাচাই করে বিচার করে নিতে চায়। তাই একটি ছাত্র তাকে ক্ষিতিমোহন সেনকে যাচাই করে নেওয়ার জন্য জুতো পরে ক্লাসের মধ্যে ঢুকে জুতোটাকে এক কোণে রাখছে। উনি বলছেন জুতো জোড়া বাইরে রেখে এসো। তখন সেই ছেলেটি বলছে, না, আমাদের এখানে ক্লাসের মধ্যেই জুতো এরমভাবে একধারে রাখার নিয়ম। তখন মাস্টারমশাই বলছেন, এরম করলে কিন্তু মার খাবে। তখন সে বলছে, আমাদের এখানে আশ্রমে মারার কোনো নিয়ম নেই। তখন ক্ষিতিমোহন সেন গিয়ে ছেলেটির বাঁ কানটি ধরে একেবারে শূন্যে তুলে ফেললেন। বললেন, এখন তুমি কিন্তু আশ্রমের ভূমিতে নেই, বলে ঠাস করে ডান দিকের গালে একটা চড় মারলেন। তারপর নাবিয়ে দিয়ে ডান হাতে তার ডান কানটাকে তুলে ধরে বাঁ হাতে একটি চড় মারলেন। তারপরে আশ্রমের ভূমিতে প্রতিষ্ঠা করে বললেন, এতক্ষণে তুমি আশ্রমের মধ্যে এলে। তা এই সমস্ত তার আগাগোড়া যে তার রসসৃষ্টি। তারপরে প্রমথনাথ বিশি একটি বলে শেষ করব। বলছেন যে আমাকে একবার শারদোৎসবের সময় স্টেজ সাজানোর ভার পড়েছে। তা স্টেজ সাজাতে গেলে ফুল পাতা এসব তো লাগে, তা গাছের ডালপালা ভাঙবার জন্য আমি গেছি। তা সেখানে তখন শারদোৎসবের পাশেই প্রস্তুতি চলছে। আজ ধানের খেতে রৌদ্র ছাওয়ায় লুকোচুরির খেলা, এই ইত্যাদি ইত্যাদি গান চলছে। তারপর প্রমথনাথ বিশি লিখছেন, এই দুরাগত গানের সুর হঠাৎ কি মন্ত্র যেন পড়িয়া দিল। চাহিয়া দেখি পরিচিত পৃথিবীর চেহারা যেন বদলাইয়া গিয়াছে। আকাশে বাতাসে জলে স্থলে কে যেন কখন অপরূপের বাতায়ন খুলিয়া দিয়াছে। আমি ডাল ভাঙা ভুলিয়া স্বপ্নগ্রস্তের ন্যায় দাঁড়াইয়া রহিলাম। আমাদের উপনিষদে সেই ব্রহ্মের বর্ণনা আছে, তিনি সৎস্বরূপ, তিনি চিৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। এখন শান্তিনিকেতনের বুকে রবীন্দ্রনাথের প্রভাবে এই ব্রহ্মের যে চেতন সত্তা, ব্রহ্মের যে আনন্দময় সত্তা, সেই সত্তারই যেন প্রাধান্য ছিল। এই ছোট বয়সেই প্রমথনাথ বিশি সে আনন্দময় সত্তার যেন একটা অস্ফুট আভাস পেয়ে গেলেন, তার বর্ণনা দিয়েছেন। সুতরাং এইরকম মানুষের সম্পর্কে আজও এই 125 বছর পরেও যথাযোগ্য চর্চা হওয়া দরকার। সেই জন্য এই যে প্রমথনাথ বিশি মেমোরিয়াল ট্রাস্ট, তাদের আমি সর্বান্তকরণে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এরকম অনুষ্ঠানের আয়োজন আজও করে চলেছেন। আপনাদের সকলকে এই ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
তথাগত রায়, পুলক নারায়ণ ধর। প্রমথনাথ ঋষির গুণপনা ব্যাখ্যার আমি কি করব সেটা খুব ধৃষ্টতা হয়ে যাবে। খালি একটা দুটো কথা বলি ওর সম্বন্ধে। ওর সতীর্থ এবং আরেক দিকপাল সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী বলেছিলেন যে বড় গাছের নিচে ছোট গাছ জন্মায় না। সেই জন্য রবীন্দ্রনাথ নামক মহারোহের নিচে কুল্লে একটি সাহিত্যিক বেরিয়েছে, তার নাম প্রমথনাথ ঋষি। এটা পুরোপুরি ঠিক নয়, কারণ সৈয়দ মুজতবা আলী নিজেও যথেষ্ট বড় সাহিত্যিক ছিলেন। উনি শান্তিনিকেতনের ওই আবহে বড় হয়েছিলেন বলে, এবং তার বাড়িতে একটা স্বাধীনতা পিতৃদেব স্বাধীনতার সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন, এর একটা প্রভাব তার মধ্যে পড়েছিল, যেটা আজীবন তার লেখায়, তার কথায়, তার চলনে বলনে সর্বত্র প্রকাশিত ছিল। প্রমথনাথ ঋষির তিরোধানের 40 বছর পর একটি উপন্যাসিকা উৎসের অনুসন্ধানে বইটির আনুষ্ঠানিক প্রকাশ হয়। বইটি নিয়ে বললেন কন্যা অধ্যাপক চিরশ্রী বিশি চক্রবর্তী। সংক্ষেপে বলতে গেলে আমার পিতৃদেব গত হয়েছেন 1985 খ্রিস্টাব্দে। আমার মা চলে যান 2010-এ। বাবা তার লেখার জীর্ণ সুটকেসটি মাকে দিয়ে গিয়েছিলেন। মা সেটি আমার হাতে হস্তান্তরিত করেন। বাবা ফাউন্টেন পেনে লিখতেন আর সুলেখা কালিতে। 52 বছর পরে সেই কালির বিশেষ বিশেষ অংশ প্রায় নিশ্চিদ্রভাবে মিলিয়ে গেছে। অবশেষে কিছুটা অনুমান, কিছুটা বিশ্বাসের উপর ভিত্তি করে সেইটা পূর্ণ করবার চেষ্টা করে নিলাম। তাই আমাদের একজন বিদ্বান বন্ধু প্রসাদ দত্তর সাহায্য নিয়ে আমরা এই বইটা সম্পূর্ণ করেছিলাম। এখন যেটা মুদ্রিত আকারে আপনারা হাতে পাবেন। প্রথম প্রমথনাথ ঋষি স্মৃতি সম্মান পেলেন সাংবাদিক লেখক সমৃদ্ধ দত্ত। তার বক্তব্যে তিনি প্রমথনাথ ঋষির জীবনের নানা দিক সম্পর্কে আলোচনা করেন। প্রমথনাথ ঋষিয়ে আজীবন চালিকা শক্তি ছিল তার ভারতীয়ত্ব, ভারতের আত্মার প্রতি তার যে শ্রদ্ধা, এবং তিনি সেটি শুধুমাত্র নিজের মধ্যেই সঞ্জাত করেছেন তা নয়, তিনি চেয়েছিলেন যে এটি যেন জারিত হয় বাংলা ছাড়িয়ে গোটা ভারতবর্ষের মধ্যে। প্রমথনাথ ঋষি লিখেছেন যে তিনি মনে করেন যে বাংলাদেশের ইতিহাসে দুটি শতক আছে, যে দুটি শতক সব থেকে গৌরবোজ্জ্বল। প্রথম শতক শ্রী চৈতন্যদেবের জন্মের পরবর্তী শতক, এবং দ্বিতীয়টি ঊনবিংশ শতক। প্রমথনাথ ঋষি একটি মন্ত্র দিয়ে গেছেন। এই ভারতাত্মাকে তিনি কতটা উচ্চ শিখরে রাখেন তারই একটি যেন শ্লোক বা মন্ত্র। যেটি তিনি বলেছেন সেটিও একটি মন্ত্রই ভারতের কাছে, কিন্তু সেটির যে বিশ্লেষণ ব্যাখ্যা মাত্র দুটি শব্দের মধ্যে প্রমথনাথ ঋষি দিয়ে গেছেন, সেটাই আমাদের আগামী দিনের এবং অতীতের ভবিষ্যতের চালিকা শক্তি হোক। প্রমথনাথ ঋষি বলেছিলেন বন্দে মাতরম, আসলে বন্দে ভারতম। স্মৃতিচারণ করেন প্রণাবীর ছাত্র অধ্যাপক পবিত্র সরকার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর সুনন্দা রায়। কোনো কোনো শিক্ষক ছাত্রদের জীবন নির্মাণ করেন। প্রমথবাবু এক হিসেবে আমার জীবনের একজন নির্মাতা। রবীন্দ্রনাথের ছত্রছায়ায় একজন মানুষ, যিনি রবীন্দ্রনাথের সৃষ্টিশক্তির যে বহুধা মুখ, সেটাকে নিজের জীবনে সত্য করবার চেষ্টা করেছেন। প্রমথনাথ ঋষি ছিলেন আমাদের বিশি জেঠু। আমরা ওনাকে বিশি জেঠু বলে ডাকতাম। আমার বাবা প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুমথনাথ ঘোষের উনি বিশেষ বন্ধু ছিলেন। ঘাটশিলায় আমার বাবা এবং গজেন্দ্র কুমার মিত্র একটি বাড়ি কিনেছিলেন। এই বাড়িটা বিশি জেঠুদের বাড়ির খুব কাছে ছিল। বিশি জেঠুদের একটা লাল বাড়ি ছিল, বড় লাল বাড়ি।
সেই বাড়ির সামনে সুন্দর ফুলের বাগান আর একটা পুকুর ছিল। আমরা পুজোর ছুটিতে সবসময় ঘাটশিলায় যেতাম, বিশি জেঠুরাও যেতেন। আর বিকেলবেলায় আমাদের বাড়ির সামনে বড় একটা মাঠ ছিল, বিকেলবেলায় সেখানে শতরঞ্চি পেতে চা, মুড়ি, তেলে ভাজা এইসব খাওয়া হতো আর প্রচুর আড্ডা হতো। তো একবারের কথা আমার মনে আছে, তখন আমি খুবই ছোট, 5-6 বছর বয়স হয়তো। তো উনি এসছেন আমাদের বিকেলের আড্ডায় যোগদান করতে। উনি একটা বড় পাঞ্জাবি আর লুঙ্গি পরেছেন আর পায়ে চটি পরে এসছেন। তারপর খানিকক্ষণ পর ওনার মধ্যে একটু ঠান্ডা লেগেছে, তখন অক্টোবর মাস, পুজোর সময়, একটু ঠান্ডা ঠান্ডা ভাব চারিদিকে। উনি হঠাৎ উঠে চলে গেলেন, চলে গিয়ে আবার কিছুক্ষণ পর চলে এলেন। তখন দেখছি যে সেই পাঞ্জাবির ওপরে আবার একটা ছোট হাতার, হাফ হাতার একটা মোটা গেঞ্জি পরে চলে এসছেন আর চটি খুলে পায়ে জুতো। আমি ওনার এই অদ্ভুত পোশাক দেখে খুব অবাক হয়ে গেছিলাম। আসলে উনি আর কি, মানে হি ডিডন্ট বদার টু ওয়্যার দ্য ভেস্ট ফার্স্ট, উনি তারপরে পাঞ্জাবি পরা, উনি পাঞ্জাবির ওপরেই গেঞ্জি পরে চলে এসছেন। এবং তখন সেই ছোট বয়সে ওটা আমার খুব মানে এখনো মনে আছে স্পষ্ট, যে ওই চেহারাটা, ওই অদ্ভুত পোশাকে, সেটা এখনো আমি বলতে পারি না। ওনার অসাধারণ সাহিত্য সৃষ্টি ওনাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। উনি আমাদের মধ্যে থাকবেন, চিরকাল বেঁচে থাকবেন। প্রমথনাথ বিশির নাট্যচর্চা নিয়ে আলোচনা করেন নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক শক্তি রায়চৌধুরী। যে নাটকটা লিখে উনি বলছেন, মানে কিরকম বাংলা থিয়েটার যাত্রার গীতির জারদ সন্তান, সেটা লিখছেন মৌচাকে ঢিল লেখার ঠিক একটা তর্ক তৈরি করছে নাটকের, এত উন্নাসিক আর এত সাংঘাতিক। তখন কিন্তু আমাদের সেই সীতা বা শিশির ভাদুরী সেগুলো চলছে, কিন্তু তারপরে বলছেন নাট্যশিল্পের দিক দিয়ে বাঙালি আজও শিশু, চোখের উগ্র বাস্তবতা ছাড়া শিশুর আর কিছুতে বিশ্বাস নাই, যার জন্য সেই জন্য নাটক বা সিনেমা চিত্রের বিজ্ঞাপনে চিত্রগৃহের উপরে কার্ডবোর্ড দৃশ্য খাড়া করিয়া দিতে হয়। বিষবৃক্ষে সূর্যমুখী জলপান করিতেছে, আলিবাবার গাধার পিঠে মোহরের থলি। প্রমথনাথ বিশির কন্যা ডক্টর চিরশ্রী বিশি চক্রবর্তী ক্যামেরা চলছে কে জানালেন, সবাই প্রমথনাথ বিশিকে সাহিত্যিক হিসেবে আলোচনা করে, কিন্তু আমার কাছে তিনি একান্তই আমার বাবা। আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি ছিল, 7 ভাই, আমি তার একমাত্র বোন ছিলাম। সেই জন্য একটা আদর তো ছিলই, আর বাবার একটা স্পেশাল সফট কর্নার ছিল আমার প্রতি। কোনো কিছু করলেই বলতেন, না না ও করেনি, আমি জানি। বাবার বইয়ের দায়িত্ব, বাবার লেখার দায়িত্ব, এইগুলো আমার জোর করে কেউ চাপায়নি, আগ্রহ করে নিয়েছি। এবং সেটা আমার কাছে কঠিন কর্তব্য বলে মনে হয়নি, মনে হয়েছে এটা যেন বাবারই স্নেহের স্পর্শ। প্রমথনাথ বিশির জামাতা সুধাংশু শেখর চক্রবর্তী বললেন, প্রমথ বিশির যে ধ্যান ধারণা, চিন্তাভাবনা, প্রাসঙ্গিকতা সম্বন্ধে ভীষণভাবে আলোচনা করার দরকার। কারণ উনি 100 বছর যখন পূর্তি হয়, সেই 2001 সালেও আমি যখন বলেছিলাম, যখন এখানেও আমাদের কতগুলো অনুষ্ঠান হয়েছিল, যে তখনকার যে প্রাসঙ্গিকতা এত গভীরভাবে সমস্ত মানব সমাজকে, সাহিত্যকে, প্রাবন্ধিককে এবং ছাত্রদের উজ্জীবিত করেছে। বিভিন্ন জায়গাতে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তোমাদের বাঁচতে হলে বাঁচার মতন করে বাঁচো, মানুষের মতন করে বাঁচো।